নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব সমরেশ মজুমদারের লেখা ৩ জালিয়াত এবং এক মিথ্যেবাদী। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। চতুর্থ পর্ব। রাস্তাটা সত্যি সুন্দর। দুপাশে দেওদার পাইন গাছকে রেখে পিচের রাস্তাটা এঁকে বেঁকে উঠে গেছে ওপরের দিকে। কিছুটা ওপরে সামসিংয়ের কমলালেবুর বাগান। পাখি ডাকছে। অর্জুন একটা সাঁকোর কাছে এসে দাঁড়ালো। সাঁকোর নিচটায় এখন জল নেই। বর্ষায় নিশ্চয়ই প্রবল স্রোত বয়ে যায়। পেছনে পাহাড় আর পাহাড়ি জঙ্গল। সামনে একদম ফাঁকা। দূরে অনেক নিচে ছবির মতো ঘরবাড়ি, রাস্তা, আরও দূরে নদী দেখা যাচ্ছে। শীত এবং বর্ষার জায়গাটা আরও সুন্দর হয়ে উঠবে। রাস্তা থেকে সরে একটা দেওদার গাছের পেছনে চলে এলো অর্জুন। অঘোরবাবুর সঙ্গে ওর ঘরে বসেই কথা বলা যেত, কিন্তু ভদ্রলোক এমন নার্ভাস হয়ে গেছেন যে মনে হয়েছিল খোলা আকাশের নিচে কথা বললে উনি কিছুটা ধাতস্থ হতে পারবেন। ওকে এই প্রস্তাব দেওয়ার সময় এসকে শর্মার কার্ডটা অস্তিত্ব সে জানত না। এখন মনে হচ্ছে এখানে অঘোরবাবুকে আসতে বলে ভালোই হয়েছে। তবে একটা টি অক্ষরের ভাঙা মাথা থেকে কোনো সিদ্ধান্তে আসা উচিত হবে না। তার গুরু অমল সোম কখনোই সিদ্ধান্ত নিতেন না, কিন্তু নিজের পরিচয় বহন করবে যে কার্ড তাতে লোকে টাইপরাইটারে টাইপ করে তখনই যখন হাতে সময় থাকে না। গত রাতে ওরা যদি শিলিগুড়িতে গিয়ে থাকে তাহলে ওখানেই টাইপ করে কার্ডটা বানানো হয়েছে। কিন্তু ওটা করবার কি খুব প্রয়োজন ছিল? কত লোকের সঙ্গে কার্ড থাকে না। একমাত্র বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্যেই তড়িঘড়ি কার্ড টাইপ করে নিয়ে আসা ছাড়া কোনো কারণ নেই। আর এখানেই সন্দেহটা উঁকি মারছে আশঙ্কায়। একটু পরেই অর্জুন অঘোরবাবুকে দেখতে পেল। ধুতি পাঞ্জাবি পরে ধীরে ধীরে ওপরে উঠে আসছেন। অর্জুনের সামনে দিয়ে যখন তিনি হাঁটছেন তখন সে মুখ খুলল, চট করে বাঁদিকের জঙ্গলের মধ্যে ঢুকে পড়ুন, দাঁড়াবেন না, চটপট। অঘোরবাবু এতটা স্মার্টনেস দেখাবেন কল্পনা করেনি অর্জুন। নির্দেশ পাওয়া মাত্র দ্রুত জঙ্গলে ঢুকে পড়লেন। অর্জুন বলল, বাহ, চলুন একটা ফাঁকা জায়গায় দেখে বসে গল্প করি। অঘোরবাবু জিজ্ঞাসা করলেন, এমন গোপনীয়তার কারণ কি? বলা যায় না কিছু, সাবধানের তো মার নেই। আসুন সাবধানে। অর্জুন এগোলো। জঙ্গল এখানে ঘন নয়। গাছের ডাল পাতা সরিয়ে কিছুটা ওপরে উঠে একটা বড় পাথর দেখতে পেয়ে অর্জুন বলল, বসুন, ভালো হাওয়া বইছে। বসলেন অঘোরবাবু। জায়গাটা চমৎকার হে। ওরা এখন রাস্তা থেকে কিছুটা ওপরে। জঙ্গলের আড়াল থাকায় ঠিক নিচের রাস্তাটা দেখা যাচ্ছে না বটে, কিন্তু দুপাশের বাঁকের রাস্তা স্পষ্ট। বলুন, কেমন আছেন? অর্জুন জিজ্ঞাসা করল। এ তো নরক যন্ত্রণা। শুয়ে বসে সময় কাটানো অসম্ভব হয়ে পড়েছে। আর কদিন এভাবে থাকলে তো পাগল হয়ে যাব। অঘোরবাবু বললেন, খুব দুঃখিত। আপনি শুধু ভাবুন সেই সব মানুষের কথা যারা আধা অন্ধকারের ছোট্ট কুঠিতে আমৃত্যু থাকতে বাধ্য হচ্ছে আদালতের রায়ে। অর্জুন বলল, তারা নিশ্চয়ই পাগল হয়ে যায়। তাছাড়া তারা অন্যায় করেছে বলেই শাস্তি পাচ্ছে। আমি তো কোনো অন্যায় করিনি। তাছাড়া এইভাবে ঘরে আটকে থাকলে ওদিকে কি হচ্ছে তা জানতেও পারবো না। অঘোরবাবু অর্জুনের হাত ধরে বললেন, অন্য কোনো রাস্তা ভাবো ভাই। আমি চাইছি আপনি যে রেস্ট্রিতে বিশ্রাম নিচ্ছেন তা লোকে জানুক। অর্জুন বলল। চমকে উঠলেন অঘোরবাবু। তাহলে আমি এখানে এলাম কেন? বাড়িতে থাকলেই হতো। এখানে আপনার কাছে পৌঁছতে অনেকগুলো বাধা ডিঙোতে হবে।
অথবা রেস্ট্রিতে অতিথি হয়ে উঠতে হবে। আপনার বাড়িতে একটা ফোন বা চিঠি পাঠালেই কাজ হয়ে যায়। তারপর আমি চাইছি ওরা আসুক। বুঝলাম না। দেখুন, আপনি মারা গেলে টাকাটা পেতে ওদের অসুবিধে হবে না। আমি বেঁচে থেকে যদি ওদের হাতে টাকা তুলে দেন তাহলে আলাদা কথা, যা ওরা আশা করছে না বলেই মনে হয়। এছাড়া টাকা পেতে হলে আপনার বিরুদ্ধে ওদের মামলা করতে হয়। কোনো বুদ্ধিমান মানুষ ওই ভুল করবে না। অর্জুন বলল, কেন? প্রথম কথা, ওদের প্রকাশ্যে আসতে হবে। মামলা হলে আপনি নিশ্চয়ই কন্টেস্ট করবেন, এমনি ছেড়ে দেবেন না। লোয়ার কোর্টে যদি ওরা জিতে যায় তাহলে আপনি আপিল করবেন। সেখানে হারলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত রয়েছে। এই মামলার নিষ্পত্তি হতে 20-25 বছর লেগে যাবে। যারা কারচুপি করে টাকা হাতাতে চায় তাদের এতটা ধৈর্য থাকার কথা নয়। তাই মামলার পথে হাঁটবেই না। অর্জুন মাথা নাড়ল। আপনি আর কটা দিন কষ্ট করে এখানে থাকুন। বুঝলাম, কিন্তু তুমি রেস্ট্রিতে আছো অথচ আমার সঙ্গে কথা বলতে আসছো না, এটা আমার কাছে খুব খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি কেন কথা বলো না, তবু। অঘোরবাবু কথা শেষ করলেন না। ঠিক আছে, আপনি সকাল বিকেল লনে ঘুরবেন, লাইব্রেরিতে যাবেন, দিনে একবার এই সময় এদিকে বেড়াতে আসবেন। যার সঙ্গে দেখা হবে তার সঙ্গে হেসে কথা বলবেন, আমার সঙ্গেও, কিন্তু বেশিক্ষণ নয়। আপনি ডাক্তারের পরামর্শে রেস্ট্রিতে এসেছেন বিশ্রাম নিতে। শরীর ঠিক হলেই ফিরে যাবেন। নিজে থেকে কাউকে বলবেন না, কেউ জিজ্ঞাসা করলে জানাবেন। অর্জুন বলল। এই সময় গাড়ির আওয়াজ কানে এলো। নিচ থেকে উঠছে গাড়িটা। তারপরেই বাঁকের মুখে সেটাকে দেখা গেল। একটা রেস্ট্রির মারুতি। আড়ালে চলে যাওয়ার মুহূর্তে বোঝা গেল ড্রাইভার ছাড়া একজন আরোহী রয়েছে গাড়িতে। গাড়ি উপরে উঠতে গেলে অর্জুন বলল, চলুন ফেরা যাক। আপনি ধীরে হাঁটুন, আমি এগিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, ওপর থেকে নেমে আসা গাড়ির আওয়াজ পেলে রাস্তার পাশে যে কোনো একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়াবেন, যাতে আপনাকে গাড়ি থেকে দেখা না যায়। অর্জুন পা চালালো। কয়েক মিনিটের মধ্যে সে রেস্ট্রিতে পৌঁছে গেল। রিসেপশনে খোঁজ নিয়ে জানালো তার সন্দেহ ঠিক। রেস্ট্রির গাড়ি আবার আজ ভাড়া করেছেন মিস্টার শর্মা। সামসিং বেড়াতে গিয়েছেন, সঙ্গী তার বন্ধু। এরা বেশ সাহসী লোক। একজনের বদলে আরেকজনকে সাজিয়ে দিব্যি চালিয়ে যাচ্ছেন। নিজের ঘরের দিকে যেতে গিয়ে সে দেখতে পেল 22 এবং 23 নম্বর ঘরের দরজা খোলা। এমন তো হওয়ার কথা নয়। বাইরে বেরোবার সময় কেউ ঘরের দরজা খুলে রেখে যায় না। তার মানে কি শর্মা নাম করে ভাড়া নেওয়া গাড়িতে অন্য কেউ গেল? অর্জুন 22 নম্বরের দিকে এগোলো। শর্মার ঘরে থাকলে হেস্তনেস্ত করা যাবে। দরজায় পৌঁছে সে হতাশ হলো। হাউসকিপিংয়ের মহিলা বিছানা ঠিক করছে। ঘরে আর কেউ নেই। তাকে দেখে মাথায় হাত ছোঁয়ালো মহিলা। তুমি যে ঘর পরিষ্কার করছো তা সাহেবরা জানেন? না স্যার, ওরা চলে যাওয়ার পর এসেছি, এটাই টাইম। ঠিক আছে, তোমরা কাজ করো। অর্জুন পাশের ঘরের দরজায় গেল। সামসিং থেকে ফিরে আসতে ওদের কিছুটা সময় লাগবে। সে চট করে ঘরে ঢুকে পড়ল। একটা সুটকেস টেবিলের ওপর অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা। তন্ন তন্ন করে খুঁজেও সন্দেহজনক কিছু পেল না সে। 23 নম্বরের লোকটি গোড়া থেকেই মাথায় টুপি রাখছে। একটা বিলেতি মদের বোতল পাওয়া গেল, যার কিছুটা খাওয়া। ততক্ষণে হাউসকিপিংয়ের মহিলা 22 নম্বর গুছিয়ে ফেলে 23 নম্বরের দরজায় চলে এসেছে। তাকে কাজ করতে দিয়ে অর্জুন আবার 22 নম্বরে ঢুকলো। খোঁজা শুরু হতেই প্রথমে টোল ট্যাক্সে দেওয়া টিকিট হাতে এলো। সেটি জলপাইগুড়ি শহরের মুখে তিস্তা ব্রিজের টোল পেমেন্ট করার রসিদ। অর্থাৎ ওরা জলপাইগুড়িতে গিয়েছিল গতকাল, অথবা জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িতে। শিলিগুড়িতে এখান থেকে মালবাজার হয়ে যাওয়াই সহজ, কম রাস্তা। ওরা খামোখা ঘুরতে যাবে কেন? তারপর 3টে টাইপ করা কার্ডের সঙ্গে কয়েকটা সাদা নেম কার্ড পাওয়া গেল। অর্থাৎ কেনা হয়েছিল, কিন্তু সবগুলোতে টাইপ করা হয়নি। তারপরে যে বইটি হাতে এলো তা দেখে চমকে উঠল অর্জুন। মিস্টার শর্মা বাংলায় কথা বলেন না, কানপুর থেকে এসেছেন। অথচ তার সুটকেসে সত্যজিৎ রায়ের বাংলা বই, সোনার কেল্লা। বইটার একটার কোনা মোড়া,
যা প্রমাণ করছে ভদ্রলোক এটি পড়েছেন। অবশ্য অনেক অবাঙালি মানুষ বাংলা বই পড়েন, বললে ভুল হতে পারে, ভেবে বলেন না। মিস্টার শর্মা সেই রকম একজন হতে পারেন। বইয়ের শেষ পাতায় ক্যাশ মেমো পেয়ে গেল অর্জুন। জলপাইগুড়ির পাহাড়ি পাড়া জীবনদার দোকানের রসিদ, তারিখ গতকালের। আর ঝুঁকি না নিয়ে বেরিয়ে এলো অর্জুন। এখনো ওরা ফেরেনি। টোল ট্যাক্সের রসিদ বলছে ওরা তিস্তাবিদ পেরিয়েছিল। কিছু সাদা কার্ড আর কয়েকটা টাইপ করা কার্ড প্রমাণ করছে যে তাড়াহুড়োয় ওটা করা হয়েছে। সোনার কেল্লা বইটা এই বয়সে শর্মা পড়ছে কারণ তার যে কোনো রকম থ্রিলার ভালো লাগে এবং বাংলা পড়তে জানে। আর বইয়ের ক্যাশ মেমো কালী জীবনদার দোকান থেকে ইস্যু হয়েছে, কারণ ওরা ওখানেই গিয়েছিল। কিন্তু জীবনদার দোকান বন্ধ হয় ঠিক 8টায়। এরা সন্ধ্যের মুখে এখান থেকে বেরিয়ে ওখানে কখন পৌঁছেছিল? নাকি কালই অন্য কেউ দোকান থেকে বইটা কিনেছিল? যে অবধি পড়া হয়েছে বইটা তা শর্মা কখন পড়ল? ফিরেছে তো মাঝরাতে। তাহলে পড়ে পাতা মুড়েছে কে? জলপাইগুড়ির ভেতরে কাউকে ফোন করলেও অর্জুন অনুমতি ছাড়াই করতে পারে। ওটাকে লোকাল কল বলে ধরা হয়। ব্যক্তিগত বা অন্য কেউ শুনুক কাম্য নয় তেমন ফোন এখান থেকে না করে চাচার এসটিডি বুথে গিয়ে করাই উচিত, যেমন সে অঘোরবাবুকে করেছে। কিন্তু এখন এই চড়া রোদে আর হাঁটতে ইচ্ছে করছিল না। রেস্টির অতিথিদের জন্য করিডোরের দেওয়ালে পয়সা ফেলে ফোন করার ব্যবস্থা আছে। সেখানে গিয়ে ফোন করলে অনেকের চোখে পড়বে। বিনা পয়সায় যে ফোন করতে পারে সে কেন পয়সা খরচ করছে? অর্জুন রিসেপশনে গেল। কাউন্টারের একপাশে রাখা ফোন তুলে ডায়াল করলো ক্যাশ মেমো দেখে। কোনো শব্দ নেই। দ্বিতীয়বারেও তাই। রিসেপশনিস্ট হেসে বলল, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? না না, দেখছি। আবার বোতাম টিপল অর্জুন। এখান থেকে কলকাতা দিল্লি একেবারে পাওয়া যায়, লোকাল কলের প্রবলেম হয়। কথাটা কানে তুলল না অর্জুন, কারণ ওপাশে রিং হচ্ছে। তারপরেই জীবনদার গলা শুনতে পেল। হ্যালো জীবনদা, আমি অর্জুন। অর্জুন, ও হো, হ্যাঁ, কোত্থেকে বলছো? চালসার কাছ থেকে। একটা খবর চাই। কাল আপনি সোনার কেল্লা বিক্রি করেছেন যাকে, তার চেহারা মনে করতে পারবেন? অর্জুন জিজ্ঞাসা করল। কাল? গতকাল সোনার কেল্লার 3 কপি বিক্রি হয়েছে। কার কথা বলছো? চলে। শেষ কপি কখন বিক্রি হয়েছে? দাঁড়াও। জীবনদা তার কর্মচারীর সঙ্গে কথা বললেন। লোকটা তাকে মনে করিয়ে দিতে তিনি উত্তেজিত হলেন। হ্যাঁ, কাল দুপুরে। তুমি তো জানো 2টো থেকে 5টায় দোকান বন্ধ রাখি। খেতে যাব বলে দরজা বন্ধ করছি, তখনই লোকটা এলো। যত বলি বন্ধ হয়ে গিয়েছে, পরে আসুন, তবু নাছর বান্দা। দিতেই হলো শেষ পর্যন্ত। ওই শেষ। বাকি 2 কপি সকালে বিক্রি হয়েছে। আমাদেরই পাড়ারই 2টো বাচ্চা ছেলে। কেন বলো তো? দুপুরের লোকটাকে কি আপনি চেনেন? আমার কর্মচারী চেনে, থ্রিলার কেনে মাঝে মাঝে। তবে জলপাইগুড়ির বাসিন্দা নয়, কোনো কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। জীবনদা বললেন। লোকটা দেখতে কেমন? জীবনদা যে বর্ণনা দিল তার সঙ্গে মিস্টার শর্মার চেহারার কোনো পার্থক্য নেই। অর্জুন জিজ্ঞাসা করল, লোকটা কি স্পষ্ট বাংলা বলছিল? হ্যাঁ, বাঙালি। বাংলায় কথা বলবে না কেন? ঠিক আছে, আপনি একটু খোঁজ নেবেন লোকটার সম্পর্কে। চেষ্টা করব। নতুন কোনো কেস নাকি? বোধ হয়। রাখছি। ঘরে চলে এলো অর্জুন। বিছানায় শুয়ে সে ঘুমোতে চেষ্টা করল, কিন্তু মাথায় ভাবনাগুলো মারপিট করছে এখন। কাল দুপুরে শর্মাই বইটা কিনেছে। কোন শর্মা? যে এখানে ওই পরিচয় দিয়ে উঠেছে, সে দুপুরে জলপাইগুড়ির দোকান থেকে বই কিনতে পারে না। সে তার সঙ্গীর সঙ্গে সন্ধ্যের মুখে এখান থেকে বেরিয়েছিল। ওদিকে যিনি বই কিনেছেন তিনি পরিষ্কার বাংলা বলেছেন। এর আগেও জীবনদার দোকান থেকে থ্রিলার কিনেছে। দুপুরে বই কেনার পর নিশ্চয়ই সেখানে থাকেন, সেখানে গিয়ে কিছুটা পড়েছিলেন। আর জীবনদার বর্ণনার মতো ওর চেহারার সঙ্গে এই শর্মার হুবহু মিল পাওয়া যাচ্ছে। তাই রাত্রে এখানকার শর্মা জলপাইগুড়িতে থেকে গিয়েছেন, আর জলপাইগুড়ির লোকটি শর্মা সেজে চলে এসেছেন। কিন্তু কেন এই লুকোচুরি? সেটা না জানা পর্যন্ত ওদের চ্যালেঞ্জ জানিয়ে কোনো লাভ নেই। একমাত্র টি শব্দটির ভাঙা অক্ষর ছাড়াও ওদের সঙ্গে অঘোরবাবুর কোনো সংযোগ খুঁজে পাওয়া যাচ্ছে না।
নির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কিছুই করবে না। জাল পরিচয় দিয়ে এখানে থাকার জন্য রিসর্ট ওদের বের করে দিতে পারে। এই পর্যন্ত। রাত জাগার ধকলে স্নান খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিল অর্জুন। ঘুম ভাঙল যখন তখন দিন যায় যায়। জিন্স আর লাল গেঞ্জি পরে সে বেরিয়ে পড়ল। ফিরে আসছে সাইট সিংয়ের গাড়িগুলো। হৈ হৈ করতে করতে অতিথিরা নিজেদের ঘরের দিকে চলে গেলেন। অর্জুন দেখল এক ভদ্রলোক গেট দিয়ে ঢুকছেন। তার সুটকেস বয়ে নিয়ে আসছে বেয়ারা। ভদ্রলোক সাদা রুমালে তার টাক মুছছেন। বোঝাই যাচ্ছিল ভদ্রলোক বেশ নার্ভাস। বেয়ারা ওকে রিসেপশনে নিয়ে গেল। অর্জুন কৌতূহলী হলো। রিসেপশনে ঢুকে কাউন্টারের ওপরে রাখা খবরের কাগজ তুলে তার দেখার ভান করে ভদ্রলোকের কথা শুনতে চাইল। আমাকে বলা হয়েছে এই রিসর্টে আমার নামে ঘর বুক করে রাখা হয়েছে, ভদ্রলোক মিনমিনে গলায় বললেন। রিসেপশনিস্ট কম্পিউটারে চার্ট দেখতে দেখতে বললেন, আর.এন. গুপ্তা? রবীন্দ্রনাথ গুপ্তা, ভদ্রলোক অকারণে বললেন। আর হ্যাঁ স্যার, আপনার জন্য কটেজ বুক করা হয়েছে। কটেজ? হ্যাঁ, যে সমস্ত গেস্ট একটু ভালোভাবে থাকতে চান তারা কটেজে থাকেন। বেডরুম ছাড়া একটা মিটিং রুম পাবেন ওখানে, 2টো টয়লেট। চার্জ কত? 3,500 পার ডে। মাই গড! কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনি যদি আজ সন্ধ্যের মধ্যে না আসেন তাহলে বুকিং ক্যান্সেল করে দেওয়া হবে। আসলে একটা দিনের চার্জ যিনি বুক করেছেন তিনি পে করবেন, ক্যান্সেলেশন চার্জও তিনিই দিতেন, রিসেপশনিস্ট জানালো। আপনাদের এমনই ভালো ঘর নেই? না স্যার, আজ আমরা পুরোপুরি অকুপায়েড। তাহলে তো আমার কোনো চয়েস নেই, কটেজই দিন। কিন্তু আর কেউ পে করুক আমি চাই না, আমার ব্যাপারটা আমিই দেখব। থ্যাংক ইউ স্যার। আপনার পুরো ঠিকানা বলুন। আর.এন. গুপ্তা, 330/1B, সল্টলেক, কলকাতা। টেলিফোন নাম্বার 23370000। এখানে সই করুন প্লিজ। মিস্টার গুপ্তা সই করে জিজ্ঞাসা করলেন, আমি জানতে পারি মিস্টার শর্মা নামে এক ভদ্রলোক কি এখানে এসে গেছেন? মিস্টার শর্মা? ও হ্যাঁ, উনি আসেন। তাহলে দয়া করে তাকে জানিয়ে দেবেন আমি পৌঁছে গিয়েছি। বেয়ারা মিস্টার গুপ্তাকে পথ দেখিয়ে নিয়ে গেল 1 নম্বর কটেজে। অর্জুন রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করল, মিস্টার শর্মাই ভদ্রলোকের জন্য কটেজ বুক করেছেন? কম্পিউটারে বোতাম টিপে রিসেপশনিস্ট জানালো, গতকাল রাত 8টায়। তখন তো উনি বাইরে গিয়েছিলেন। উনি ফোনে বলেছিলেন? কোত্থেকে ফোন করেছিলেন বলেছিলেন? না স্যার। অর্জুন বেরিয়ে এলো। শর্মারা যদি কাল রাত্রে জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে ফোনে কটেজ বুক করে থাকে তাহলে আর.এন. গুপ্তার সঙ্গে কথা বললেই করেছে, অর্থাৎ গুপ্তার এখানে আসাটা হঠাৎ ঠিক হয়েছে। গুপ্তা নিশ্চয়ই সকালের প্লেন ধরে বাগডোগরায় চলে এসেছেন। কিন্তু ব্যাপারটা যদি এতই জরুরি হয় তাহলে মিস্টার গুপ্তার কথায় এত বিচ্ছিন্ন ভাব কেন? এখানে এসেই তো শর্মার সঙ্গে কথা বলা স্বাভাবিক। রিসেপশনিস্টকে বলবেন কেন খবর দিতে? অর্জুনের ডিউটি শুরু হয়ে গেল। মনিটরগুলোর সামনে বসে সে রেস্ট্রির সর্বত্র চোখ পোড়াতে লাগলো। লনে এখন অনেকেই হাঁটছেন। চারপাশের জোরালো আলোয় লন আলোকিত, যদিও ক্যামেরায় তাদের মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে না। হঠাৎ অঘোরবাবুকে দেখতে পেল অর্জুন। লনে পায়চারি করছেন। ভদ্রলোকের জন্যে মায়া হচ্ছিল ওর, কিন্তু অন্য কোনো পথ তো মাথায় আসছে না। রাত 9টা। যারা ডাইনিং রুমে ডিনার খেতে এলো তারা খেয়ে চলে গেল। সেই স্যুট পরা দুজনের একজনকে দেখতে পেল অর্জুন। মাথায় টুপি পরা লোকটি মুখ নামিয়ে ডাইনিং রুমে ঢুকে গেল। এই লোকটা গোড়া থেকে টুপি পরে আছে। শর্মা তো কাল টুপিধারী হলো। ডাইনিং রুমের ভেতরটা দেখল সে। বিভিন্ন টেবিলের অতিথিরা খাচ্ছে। টুপিওয়ালা বসেছে এক কোনায় এক টেবিলে। ওর সঙ্গী খেতে এলো নাকি? লোকটা শর্মা অথবা শর্মা নাই হোক, রাত্রে খিদে তো পাবেই। রেস্টুরেন্টে ফোন করে অর্জুন জানল শরীর ভালো নয় বলে 22 নম্বর ঘরের ডিনার সার্ভ করতে বলেছেন, আর 1 নম্বর কটেজে রাত্রে খাবেন না। খানিকক্ষণ ইতস্তত করে অর্জুন এখতিয়ার বহির্ভূত কাজটা করল। রেস্ট্রির বিশেষ প্রয়োজন ছাড়া কোনো অতিথিকে ফোনে বিরক্ত করা নিষেধ। তবু 1 নম্বর কটেজে ফোন করল সে। 4বার
রিং হওয়ার পর একটু জড়ানো গলায় কানে এলো, হ্যালো। নমস্কার মিস্টার গুপ্তা, রেস্ট্রিতে আসার জন্য অভিনন্দন। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? অর্জুন খুব নম্র গলায় জিজ্ঞাসা করল। ঠিক আছে, আপনি কি আগামীকাল লোকাল সাইট সিংয়ে যেতে চান? এই প্রশ্নটা আধ ঘন্টা আগে আর একজন করেছিলেন না? আমি কাল কলকাতার প্লেন ধরব। আমাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলে খুশি হব। আর.এন. গুপ্তা বললেন, নিশ্চয়ই। অর্জুন কথাটা বলতেই ওপাশ থেকে ফোন রেখে দেওয়ার আওয়াজ হলো। কি এমন জরুরি ব্যাপার যে গুপ্তা মাত্র এক রাতের জন্য প্লেনে চেপে বাগডোগরায়, তারপর গাড়িতে এতটা পর আসতে হয়েছে? রাতটা কাটলো ভালোভাবেই। ঘরে ফিরে অর্জুন ঘুমিয়ে পড়েছিল। টেলিফোনের শব্দে ঘুম ভাঙল। এখন 10টা বাজে। সে রিসিভার তুললে কর্নেল বাসুর গলা পেল। বিরক্ত করার জন্য দুঃখিত। তোমাকে আজ রাত্রে ডিউটি করতে হবে না। তার বদলে এখনই কি বাগডোগরা যেতে হবে? আশা করি আপত্তি করবে না। বাগডোগরা? অর্জুন হতভম্ব। হ্যাঁ, আমাদের একজন অতিথি প্লেন ধরতে যাচ্ছেন। উনি একজন এসকর্ট চাইছেন। মনে হচ্ছে নার্ভাস টাইপের মানুষ। কোনো কারণে একা যেতে সাহস পাচ্ছেন না। আমি আসছি। মিনিট 10-এর মধ্যে সে কর্নেল বাসুর সামনে পৌঁছে গেল। ভদ্রলোক কি মিস্টার গুপ্তা? অবাক হলেন কর্নেল বসু। তুমি জানলে কি করে? কাল যখন উনি এলেন তখনই ওকে দেখে বেশ নার্ভাস লাগছিল। অর্জুন বলল, ও, তুমি তো আবার গোয়েন্দা? না স্যার, সত্য সন্ধানী। ও হ্যাঁ, মিস্টার গুপ্তা এসকর্ট চাইছেন, কিন্তু আমি ওকে বিপদে পড়লে সাহায্য করব কি করে? আমার তো আর্মস নেই। যদি থাকতো তাহলেও কি তুমি ব্যবহার করতে পারতে? ড্রাইভার ছাড়া সঙ্গে একজন যাচ্ছেন, এতেই ভদ্রলোক নিশ্চিন্ত হবেন। কর্নেল বসু বললেন, ওকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে ফিরে এসো। সিকিউরিটির কাউকে সঙ্গে দিতে পারতাম, কিন্তু তারা ওর পছন্দ নয়। ঔৎসুক্য ছিলই। অর্জুন গেটের দিকে এগোলো। একেবারে সামনে অঘোরবাবু। বোধহয় বাইরে হাঁটতে যাচ্ছেন। অর্জুন হাসল। আজ রেস্টির মধ্যে হাঁটাহাঁটি করুন, বাইরে বের হবেন না। আমি বেরোচ্ছি। কোথায়? বাগডোগরা যাচ্ছি। আচ্ছা, আমি কি তোমার সঙ্গে যেতে পারি? মুখে আলো ফুটল অঘোরবাবুর। না, আমি যাকে এসকর্ট করছি তিনি ব্যাপারটা পছন্দ নাও করতে পারেন। তুমি নামিয়ে দিয়ে ফিরবে? হ্যাঁ। তাহলে আমি আর একটা গাড়ি নিই। ফেরার পথে একসঙ্গে গল্প করতে করতে আসা যাবে। জলপাইগুড়িতে যাওয়া আমার খুব দরকার। তুমি সঙ্গে থাকলে যাওয়া যেতেই পারে। অনর্থক এত খরচা করবেন? অনর্থক? এখানে বসে থেকে হাত পা মনে মরচা পড়ে গেলে তুমি অনর্থক বলছো? অতএব রেস্টে থেকে আরেকটি গাড়ি নেওয়া হলো। যাওয়ার আগে অঘোরবাবু বলে গেলেন তিনি মালবাজারের পেট্রোল পাম্পের সামনে অপেক্ষা করবেন। অর্জুনের গাড়ি বেরিয়ে গেলে অনুসরণ করবেন। অঘোরবাবুর উৎসাহে জল ঢালতে পারল না অর্জুন। আর.এন. গুপ্তা এলেন সাদা রুমালে টাক মুছতে মুছতে। বেয়ারা তার সুটকেস তুলে দিল ডিগিতে। অর্জুন নমস্কার করল। আমি অর্জুন, আমাকে রেস্টি থেকে আপনার সঙ্গে যেতে বলা হয়েছে। মাথা নাড়লেন গুপ্তা। তার পেছনের দরজা খুলে গাড়িতে উঠে পড়লেন। অর্জুন ড্রাইভারের পাশে বসতে যাচ্ছিল। গুপ্তা বললেন, নো, পেছনে আসুন। অর্জুন অবাক হলো। সাধারণত বিত্তবান মানুষ অপরিচিত ভাড়া করা লোকের দূরেই রাখতে চান। আমার ফ্লাইট ঠিক 1:30টায়, পৌঁছে যাব তো? অর্জুন ঘড়ি দেখল, তারপর বলল অনায়াসে। গাড়ি নেমে এলো চালসায়। মিস্টার গুপ্তা বললেন, আমি একটা পান খাবো ড্রাইভার। মিঠা পাতা, এলাচ, সুপারি, চবন বাহার, খয়ের এবং জর্দা চাই না। গাড়ি থামলো একটা দোকানের সামনে। মিস্টার গুপ্তা ড্রাইভারকে 5 টাকা দিতে সে নেমে গেল। মিস্টার গুপ্তা বললেন, এই জায়গার নাম চালসা, তাই তো? হ্যাঁ। রিসর্টটি চমৎকার জায়গায় হয়েছে। তুমি এখানে চাকরি করো? হ্যাঁ, 2 দিন হলো। নাম অর্জুন, তাই না? হ্যাঁ। আমি তোমাকে আমার পাশে বসতে বললাম কেন তা জানা দরকার। ডিটেলসে বলছি না। আমি কাল কলকাতা থেকে এসেছিলাম একটা নোংরা সমস্যার সমাধান করতে, কিন্তু সমাধান হলো না। কেন? কারণ যে লোকটা কলকাতায় আমার সঙ্গে কথা বলেছিল সে আসেনি। তার বদলে যে এসেছিল তাকে আমি চিনি না। মজার ব্যাপার, নিজেও বদলে যাওয়া লোক বলে স্বীকার করলো না। দাবি করলো সে কলকাতায় আমার সঙ্গে কথা বলেছে, কিন্তু আমি আর কথা বলতে চাইনি। চলে যাওয়ার আগে লোকটা যেভাবে আমাকে শাসিয়ে গেল তাতে মনে হলো ও প্রতিশোধ নেবেই। রাস্তায় যদি গুলি চালায়, তাই তোমাকে পাশে বসালাম। তুমি বসে আছো দেখলে ওরা বোধহয় গুলি চালাবে না। মিস্টার গুপ্তা বললেন, আমি তো আপনার বাঁ দিকে বসে আছি। ডান দিক দিয়ে যদি গুলি করে? হ্যাঁ পারে, তবে সম্ভাবনা কম।
ওরা যদি চালসা থেকে আসে তাহলে গভীর জঙ্গলে পৌঁছে বাঁদিক দিকেই নামবে, সেটাই স্বাভাবিক। আপনি পুলিশকে ইনফর্ম করলেন না কেন? সেটা সম্ভব ছিল না, আমি মিথ্যেবাদী হিসেবে চিহ্নিত হতাম। একজনের ধর্ম উপদেশ শুনে মোহিত হয়ে তাকে আমার বালিগঞ্জের বাড়িটা দান করবো বলে কথা দিয়ে ফেলেছিলাম। বাড়িটা খালি আছে, তিনি সেখানে আশ্রম করতে পারেন। আমি যখন কথাগুলো বলেছিলাম তখন কয়েকজন শিষ্য তা শোনেন। পরদিন থেকেই শিষ্যরা চাপ দিতে আরম্ভ করলো দানপত্র লিখে দেওয়ার জন্য। আমার খেয়াল ছিল না বালিগঞ্জের বাড়িতে আমার বড় মেয়ের অংশ আছে। সে আপত্তি করল। আমারও মনে হলো চল যদি কথা দেওয়া ঠিক হয়নি। যিনি উপদেশ দিয়েছিলেন তিনি আচমকা উধাও হয়ে গেলেন। তার বদলে হঠাৎ দূর থেকে চিৎকার ভেসে এলো, দাদা ভাই, ও দাদা ভাই। অর্জুন ঘাড় ঘুরিয়ে দেখলো উপেন দৌড়াতে দৌড়াতে আসছে। জানলার কাছে পৌঁছে বলল, আপনার ড্রাইভারকে জিজ্ঞাসা করে জানলাম শিলিগুড়ি যাচ্ছেন। আপনার খুব জরুরি কাজ আছে ওখানে, অথচ বাস পাচ্ছি না। সামনে বসতে পারি? এই গাড়ি আমার নয়, আমি আপনাকে অনুমতি দিতে পারি না, অর্জুন বলল। উপেন সঙ্গে সঙ্গে হাত জোর করে মিস্টার গুপ্তাকে বলল, গুড মর্নিং স্যার, আই অ্যাম উপেন, উপেন কথক, কথা করি। এই দাদা নোজমি, আমি সামনে বসতে পারি? মিস্টার গুপ্তা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কথা করেন মানে? উপদেশ স্যার, ভালো ভালো গল্পের মধ্য দিয়ে উপদেশ। আপনি যদি একবার শোনেন তাহলে মনে হবে কথামৃত শুনছেন। উপেন হাত জোর করেই রইল। ইন্টারেস্টিং। তুমি একে ভালো করে চেনো? মিস্টার গুপ্তা অর্জুনকে জিজ্ঞাসা করলো। অর্জুনের ইচ্ছা হচ্ছিল না উপেনকে গাড়িতে তুলতে, কিন্তু সে বলতে বাধ্য হলো চিনি। এর মধ্যে ড্রাইভার পান নিয়ে এলো। সেটা মুখে পুড়ে মিস্টার গুপ্তা বললেন, লোকজন বেশি থাকা ভালো, বেশ উঠে পড়ুন। বলা মাত্র উপেন তার ঝোলা নিয়ে সামনের দরজা খুলে গাড়িতে উঠে বসলো। থ্যাংক ইউ। অসন্তুষ্ট অর্জুন বলল, উপেনবাবু আপনি চুপচাপ বসে থাকুন, কথা বলবেন না। কথা বলতে নিষেধ করছো কেন? গুপ্তা জিজ্ঞাসা করেন। অর্জুন কিছু বলার আগেই উপেন মুখ খুলল। দাদাকে একজন বলেই আমি কথা বলে নাকি মিথ্যে বলি, সেই থেকে দাদা। ওর প্রসঙ্গ থাক। অর্জুন হাসল। গাড়ি তখন চলছিল মালবাজারের দিকে। অর্জুন বলল, আপনার গল্পটা শেষ হয়নি এখনো। গল্প নয়, আমার জীবনের অভিশাপ। থাকো সব কথা। মুখ ঘুরিয়ে নিলেন মিস্টার গুপ্তা। অর্জুন ভেতরে ভেতরে উত্তেজিত ছিল গল্পটা শোনার পর থেকেই। অঘোরবাবুর সঙ্গে কোথায় যেন মিল খুঁজে পাচ্ছিল সে, কিন্তু বাকি গল্পটা না জানলে কোনো সিদ্ধান্তে আসা উচিত হবে না। অথচ মিস্টার গুপ্তার মুখ দেখে মনে হচ্ছে এই ব্যাপারে তিনি কথা বলতে চাইছেন না। ওর ব্যক্তিগত ব্যাপার নিয়ে কেন মুখ খুলেছিলেন অযাচিতভাবে, আবার কেনই বা বন্ধ করলেন, তা বুঝতে পারছিল না অর্জুন। হয়তো উপেনের কানে কথাগুলো যাক তাতে উনি চান না। যাকে তিনি অভিশাপ বলেছেন তা নিশ্চয়ই দারুণ গুরুত্বপূর্ণ ব্যাপার। অবশ্য উপেন, তার মধ্যে ওর কাছে তো কোনো পার্থক্য থাকার কথা নয়। দুজনেই তো ওর সদ্য চেনা। মালবাজারের মোড় ও পেট্রোল পাম্প এসে গেল। অর্জুন দেখতে পেল অঘোরবাবুর গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। জায়গাটা পেয়ে আসতেই অঘোরবাবুর গাড়ি ওদের পিছু নিল। সামনের সিটে বসে উপেন চোখ বন্ধ করে বিড়বিড় করে যাচ্ছে। মিস্টার গুপ্তা সেটা লক্ষ্য করে বলেন, উনি কি করছেন, ধ্যান নাকি? সঙ্গে সঙ্গে চোখ খুলে হাসল উপেন। না স্যার, মুখস্থ করছিলাম। কি? আজ আসরে যা বলবো। এমনিতে আমি রামকৃষ্ণের বাণী, যিশুর বাণী, শ্রীকৃষ্ণের লীলা পাবলিককে শোনাতাম। ইদানিং কিছু বুড়ো বুড়ি ছাড়া ওসব শুনতে যে পাবলিক চাইছে না তা বুঝতে পারছিলাম। জলপাইগুড়িতে এক মহারাজ এসেছেন শুনে গিয়েছিলাম তার কথা শুনতে, আমার ভালো লাগেনি। কিন্তু পরের আসরে তার বাণী একটু উগড়ে দিতেই দেখলাম পাবলিক খাচ্ছে। কি কাণ্ড! মনে করে করে লিখে ফেললাম সবটা। আমার ভালো না লাগলেও যদি ওই বাণী শুনিয়ে বেশি আদর পাওয়া যায় তো মন্দ কি? অর্জুন জিজ্ঞাসা করলো, আপনি যখন মনে মনে করে লিখেছেন তখন আবার সেটা মুখস্থ করার দরকার কি? খামোখা মিথ্যে বলে চলেছেন। সত্যি বলছি, একদম সত্যি। উপেন দোকানের লতি স্পর্শ করল। মিস্টার গুপ্তা হাসলেন। বেশ তো, আজ আসরে যা বলবেন তা আমাকে একটু শোনান, আপনার ভালো মুখস্থ হয়ে যাবে। সোজা হয়ে বসল উপেন। দুহাত মাথার উপরে তুলে গাড়ির ছাদে ধাক্কা খেল। তারপর অদ্ভুত গলায় বলা শুরু করলো, মায়েরা, আপনারা আমার শ্রদ্ধা গ্রহণ করুন। উপস্থিত শ্রোতাদের মঙ্গল প্রার্থনা করছি। ভগবানকে সৃষ্টি করেছেন কে? না মানুষ। আমরা নইলে ত্রিভুবনেশ্বর। তোমরা প্রেম হতো যে মিছে, এই দাবি মানুষই করতে পারে। আবার মানুষকে সৃষ্টি করেছেন ভগবান, কিন্তু কোথায় সৃষ্টি করেছেন তিনি? এই পৃথিবীর বিশেষ কোনো জায়গায়। সেখানে
জন্মে ক্রমশ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে না? তাহলে চীনের মানুষের চেহারার সঙ্গে আফ্রিকার মানুষের চেহারার মিল থাকতো। বন মানুষ থেকে মানুষের যে বিবর্তন ঘটেছিল তা পৃথিবীর সর্বত্র। সেখানে জল, মাটি, অরণ্য ছিল, সেখানে একইভাবে ঘটেছে। শিশু জন্মে কেঁদেছে ওয়াও বলে, একই ভঙ্গিতে। তখন জাপানের মানুষ জানতো না ইংল্যান্ডের মানুষের কথা, ভারতের মানুষ জানতো না অস্ট্রেলিয়ার কথা। তাই প্রত্যেক সৃষ্টিকর্তা নাম রেখেছে যে যার নাম নিজের মতো করে। কিন্তু সবাই তাকে প্রথম ডেকেছে ভয় পেয়ে। রাতের অন্ধকার থেকে মুক্তি পেতে সূর্যকে দেবতা হিসেবে ডেকেছে। কিন্তু যেহেতু তারা বিভিন্ন ভাষায় কথা বলে, তাই ভগবানকে এক নামে ডাকা সম্ভব হয়নি। নাই হোক, জলকে পানি বা ওয়াটার বললে কি জলের স্বাদ বদলে যায়? দাঁড়াও, মিস্টার গুপ্তা উত্তেজিত গলা বলেন, এইসব কার কথা? আগে মহারাজের। উপেন হাত জোর করে বলল, কোন মহারাজ? ঝুঁকে জিজ্ঞাসা করলেন মিস্টার গুপ্তা। তার মুখ লাল হয়ে উঠেছে। অর্জুন বলল, জলপাইগুড়িতে কিছুদিন আগে ভোলা মহারাজ নামে একজন এসেছিলেন। তিনি কালীবাড়িতে যা বলেছেন তা দেখছি উপেনবাবুর প্রায় হুবহু বলতে পারছেন। ভোলা মহারাজ? মিথ্যে কথা। ঠিক এই সব বাক্য মায়ের শব্দে আমি শুনেছি গম্ভীরানন্দ সরস্বতীর মুখে, যা শুনে মুগ্ধ হয়ে আমি বালিগঞ্জের বাড়িটা তাকে দান করতে চেয়েছিলাম আশ্রম করার জন্য। একই কথা দুজন মানুষ বলতে পারে না। মিস্টার গুপ্তা তখন উত্তেজিত। হয়তো দুজনে একই গুরুর শিষ্য। ভোলা মহারাজ হিমালয়ের আশ্রম করে আছেন। ও, কিন্তু ওর কোনো গুরু আছে বলে শুনিনি। গম্ভীরানন্দ সরস্বতীর আশ্রম গোমুখের কাছে। মিস্টার গুপ্তা চিন্তায় পড়লেন। কি বললেন? চেঁচিয়ে উঠল অর্জুন। ভোলা মহারাজের আশ্রমও সেখানেই? তাহলে ভোলা মহারাজ আর গম্ভীরানন্দ সরস্বতী কি একই মানুষ? মেবি। কদিন পরে গম্ভীরানন্দ উধাও হয়ে যান। হয়তো তিনি ভোলা মহারাজ নামে জলপাইগুড়িতে গিয়েছিলেন। আমি ওর দেখা পাই গোমুখ বেড়াতে গিয়ে। অর্জুন ড্রাইভারের গাড়ি দাঁড় করাতে বলল। সেবক প্রায় এসে গিয়েছে। দুপাশে বড় বড় গাছের জঙ্গল এখানে। এতক্ষণ পেছনে পেছনে আসা অঘোরবাবুর গাড়ি অর্জুনের থামতে দেখে গতি কমিয়ে শেষ পর্যন্ত ধীরে ধীরে পাশ কাটিয়ে এগিয়ে গেল। যাওয়ার সময় অঘোরবাবু জিজ্ঞাসু দৃষ্টি দেখতে পেল অর্জুন। মিস্টার গুপ্তা বললেন, এ কি, সামনের গাড়ি দাঁড়িয়ে গেল কেন? হয়তো নেচার্স কল। ওই গাড়িটা আমাদের রিসর্টের। একজনই পেছনে বসে আছেন। ভদ্রলোক আমার পরিচিত। কিন্তু মিস্টার গুপ্তা, আপনাকে কি ওই বাড়ির যে দাম তা ওদের দিতে বলা হয়েছে? ওরা সেই টাকার ব্যাপারে কথা বলার জন্যে আপনাকে এখানে ডেকেছিলেন? অর্জুন সরাসরি প্রশ্ন করল। মিস্টার গুপ্তা অবাক হয়ে তাকালেন। তুমি জানলে কি করে? কিন্তু কেউ টাকা চাইলে আপনি আলোচনা করার জন্য এত দূর আসবেন না যদি আসতে বাধ্য না হন, তাই না? আমার সন্দেহ হচ্ছে ওরা আপনার কাছে একটা এফিডেভিটের কপি দিয়েছে, যাতে আপনি স্বেচ্ছায় ওদের টাকা বা বাড়ি দিচ্ছেন বলে অঙ্গীকার করেছেন। এফিডেভিট সাধারণত কোর্টে গিয়ে করতে হয়। আপনি সাধারণত যে সই করেন তার সঙ্গে এফিডেভিটের সইয়ের কোনো পার্থক্য নেই। ঠিক বলছে কি? অর্জুন দেখল শুনতে শুনতে মাথা নাড়ছে ভদ্রলোক। নো, আমি সই করিনি। ওটা আমার সই নয়, ওরা নকল করেছে। আমি কোনো কোর্টে গিয়ে এফিডেভিট করিনি, ওটা সাজানো ব্যাপার। তীব্র প্রতিবাদ করলেন মিস্টার গুপ্তা। সাজানো ব্যাপার যদি হয় তাহলে আপনি এখানে এলেন কেন? কারণ আমার লয়ার বললেন ওটা যে আমার সই নয় তা কোর্টে প্রমাণ করা খুব শক্ত হবে। অনেক সময় হ্যান্ডরাইটিং এক্সপার্টও পার্থক্য ধরতে পারবেন না। তাহলে আপনি ওদের দাবি মেনে নিতেই এসেছিলেন? নো, দিতে যদি বাধ্য হই তাহলে টাকার অঙ্ক কমাতে চেয়েছিলাম। আজ আমি যদি মারা যাই তাহলে ওদের পক্ষে দাবি অনুযায়ী টাকা পাওয়া সহজ হয়ে যাবে। তাই ওরা আমাকে খুন করার চেষ্টা করতে পারে। কিন্তু মিস্টার শর্মা বলে যে লোকটা আমার সঙ্গে দেখা করেছিল, তার চেহারার সঙ্গে এখানে যে কথা বলতে এলো সেই শর্মার কোনো মিল নেই। আমি সেটা বলতেই লোকটা ক্ষেপে গেল। বলল, সোনার কেল্লা দখল ওরা নেবেই। মিস্টার গুপ্তা বললেন, সোনার কেল্লা মানে? বালিগঞ্জের বাড়িটা যখন তৈরি হয়েছিল তখন সত্যজিৎ রায় সোনার কেল্লা লিখেছিলেন। আমার মেয়ে তার অন্ধভক্ত ছিল। সেই বাড়ির নাম ওই উপন্যাসের নামে রেখেছিল। অর্জুনের মনে পড়ল শর্মা সুটকেসের সোনার কেল্লা বইটা আত পড়া পড়ে রয়েছে। হঠাৎ খেয়াল হলো, মিস্টার গুপ্তা, তুমি এত সব খবর কি করে পেলে? ওই যে গাড়িটা দেখছেন,
ওখানে বসে আছেন জলপাইগুড়ির বিখ্যাত ব্যবসায়ী অঘোরবাবু। ওরা তারও সই জাল করে হেফিডেভিট করিয়ে টাকা চেয়েছেন। আমার পরামর্শে উনি রিসর্টে আত্মগোপন করেছিলেন। আমি দেখতে চেয়েছিলাম ওর খোঁজ না পেয়ে ওরা কি করে। তুমি কে? অর্জুন হাসল। আমি একজন সত্যান্বেষী। এটাই আমার প্রফেশন। তার মানে তুমি শখের গোয়েন্দা? গোয়েন্দা শব্দটা আমার আপত্তি আছে, কিন্তু তুমি তো রেস্টের এমপ্লয়ি। সদ্য চাকরিটা নিয়েছিলাম, কিন্তু ভালো লাগছে না। যাকে যারা আপনাকে ব্ল্যাকমেল করে টাকা চাইছে তারাই অঘোরবাবুকে চাপে ফেলেছে। ওই দলের সঙ্গে মহারাজ বা সরস্বতী জড়িত। হয়তো তিনিই দলের পান্ডা। মজার কথা হলো, ওই লোকটি কিন্তু টাকা আদায়ের জন্য কখনোই সামনে আসছে না, কিন্তু আমার ধারণা তিনি পরিকল্পনা করেন। অর্জুন বলল। হঠাৎ মিস্টার গুপ্তা অর্জুনের হাত ধরল। আমি কিছুই ভাবতে পারছি না, তুমি আমাকে পরামর্শ দাও। ওরা এবার আমার ওপর আঘাত করবেই। সেটা করার আগে আপনাদের আক্রমণ করতে হবে। এই যে শর্মার লোকটা বদলে গেল কেন? আপনি আজকে ফিরে যাবেন ওরা জানে। আমার মনে হয় অরিজিনাল শর্মা আপনার জন্যে সেবক ব্রিজের কাছে কোথাও অপেক্ষা করছে। এক কাজ করুন, আপনি নেমে আসুন। উপেনবাবু, আপনি পেছনে এসে বসুন। অর্জুন বলল। এতক্ষণে উপেন চুপচাপ কথা শুনছিল। মুখ ফিরিয়ে বলল, পেছনে কেন? আরাম করে বসবেন। আমার সামনে গাড়িতে উঠেছি। আসুন মিস্টার গুপ্তা। মিস্টার গুপ্তা সুটকেস ডিকি করে নামিয়ে অর্জুন ড্রাইভারকে বলল, আপনি গাড়ি নিয়ে শিলিগুড়ি চলে যান। ওখানে উপেনবাবুকে নামিয়ে ফিরে আসবেন। ড্রাইভার ঘাড় নেড়ে একটা খাতা এগিয়ে দিতে মিস্টার গুপ্তা তাতে সই করে দিলেন। অঘোরবাবু ওদের থেকে বেশ অবাক। অর্জুন মিস্টার গুপ্তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে নিজের ড্রাইভারের পাশে বসল। সে দেখল মিস্টার গুপ্তার গাড়ি তাদের পাশ দিয়ে বেরিয়ে গেল। পেছনের সিটে আধশোয়া হয়ে রয়েছে উপেন। অর্জুন ড্রাইভারকে বলল, গাড়িটাকে অনুসরণ করতে, যেন দুটো গাড়ির মধ্যে 30 গজের বেশি ফাঁক না থাকে। গাড়ি চললে সে অঘোরবাবুকে সব জানালো। অঘোরবাবু বললেন, সর্বনাশ! তাহলে তো একটা চক্র সারা দেশে ঘুরে সর্বনাশ করে বেড়াচ্ছে। ওদের ধরে এখনই পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। অর্জুন মাথা নাড়ল। কিভাবে প্রমাণ করবেন ওরা ব্ল্যাকমেল করছে? উল্টে ওরাই আপনার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে টাকা দিতে হবে বলে আপনারা মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছেন। মিস্টার গুপ্তা ঘড়ি দেখলেন। আমি কি প্লেন ধরতে পারবো? পারবেন, তবে ধরবেন কি না আপনি একটু ভেবে দেখুন। অর্জুন বলল, তার মানে? আজ আপনি চলে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে না, বরং থাকলে তার সম্ভাবনা আছে। তুমি তো বলছো প্রমাণ করতে পারা যাবে না। শর্মাস বদল হয়ে যাওয়াতে প্রমাণের সুযোগ থাকছে, অর্জুন বলল। মিস্টার গুপ্তা বললেন, তাই তো। পুলিশকে বলা যায় লোকটার নাম শর্মা নয়। নাম ভারিয়ে রিসর্টে উঠেছে মতলব নিয়ে। রিসর্টও আমাদের পাশে দাঁড়াবে। বেশ, তাতে কি লাভ হবে? রিসর্টে অন্যের নামে থাকার জন্য পুলিশ কি শাস্তি দেবে? রিসর্ট জানতে পারলে বের করে দিতে পারে, এই পর্যন্ত। তাছাড়া আপনারা তো জানেন না এই লোকটা আসল শর্মা কিনা। আপনার সঙ্গে কলকাতায় যে দেখা করেছিল, শর্মার পরিচয় দিয়ে সে নকল শর্মা হতে পারে। তাহলে তো বোকা বনতে হবে, অর্জুন বুঝিয়ে বলল। গাড়ি দুটো ততক্ষণে সমতল ছেড়ে পাহাড়ে উঠেছে। এদিকের পাহাড় দার্জিলিং কালিম্পংয়ের মধ্যে বড় নয়, কিন্তু রাস্তার বাঁক আছে প্রচুর। সামনের গাড়িটা দ্রুত যাচ্ছে, তবে একটা বাঁক ঘুরতে চোখের আড়ালে চলে যাচ্ছে। অর্জুন গতি বাড়াতে বলল ড্রাইভারকে। হঠাৎ সামনের গাড়িটাকে দাঁড়িয়ে যেতে দেখে অর্জুনের ড্রাইভার ব্রেক পা দিল। অর্জুন দেখল সামনের সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছে। সম্ভবত ওপাশে কিছু হয়েছে। ধস নামলে বা পাথর ভেঙে পড়লে রাস্তা বন্ধ হয়ে যায়, তারই সম্ভাবনা বেশি, কারণ ওপাশ থেকে কোনো গাড়ি আসছে না। অর্জুন গাড়ির দরজা খুলল। আপনারা বসুন, আমি দেখে আসছি। রাস্তার ডান দিকে যেদিকটায় পাহাড়, সেই দিক ধরে এগিয়ে যাচ্ছিল অর্জুন। দুটো বাঁক পার হওয়ার পরে সে অকুস্থলে গিয়ে পৌঁছল। দুটো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘাত হয়েছে। অত্যন্ত জখম অবস্থায় তারা রাস্তা জুড়ে থাকায় দুপাশের গাড়িগুলোকে দাঁড়িয়ে যেতে হয়েছে। আহত যাত্রীদের শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যদিও পুলিশ এখনও এসে পৌঁছয়নি। অর্জুন চারপাশে তাকালো। একদিকে অতল খাদ,
অন্য নিচে তিস্তা নদীর জলের শব্দ গোঙানির মতো মনে হচ্ছে। পেছনে পাহাড়। মিস্টার গুপ্তাকে গাড়ির সমেত পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পক্ষে এই জায়গাটা আদর্শ ছিল, কিন্তু এখন এত গাড়ি জমে গেছে রাস্তায়, এত লোকজন যে সেই রকম কিছু করতে গেলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এতটাই সেই ঝুঁকি নেবে না। স্থানীয় কিছু মানুষ যারা রাস্তা সরাইয়ের কাজ করে তারা নিজেদের মধ্যে কথা বলছিল। অর্জুন তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে নেপালি ভাষায় জিজ্ঞাসা করলো কি হয়েছে। ওদের একজন বলল, গাড়ি দুটো যখন অ্যাক্সিডেন্ট করলো তখন আমরা ওখানে কাজ করছিলাম। তখন একজন সাহেব উপরের পাহাড় থেকে নেমে এলো। তার গাড়ি দূরে দাঁড়িয়েছিল, কিন্তু তিনি আহতদের দিকে না তাকিয়ে নিজের গাড়িতে উঠে চলে গেলেন। কোন দিকে গেলেন? লোকটা মালবাজারের দিকে হাত তুলে দেখালো। অর্জুন হতাশ হলো। যেহেতু অ্যাক্সিডেন্ট সেখানে হয়েছে, তার ওপাশে লোকটার গাড়ি ছিল, তাই তার পক্ষে সেবক ব্রিজের দিকে যাওয়া সম্ভব হয়নি। বাধ্য হয়েই মালবাজারের দিকে যেতে হয়েছে। অর্থাৎ এখানে আসার সময় তারা ওই গাড়ির পাশ দিয়ে এসেছে। এখন গাড়ি ঘুরিয়ে খুব জোরে চালিয়েও ওকে ধরা সম্ভব হবে না।